এবার কি ঠিক আছে? এখন এখন কি ঠিক আছে? আশা করছি ঠিক আছে। না ঠিক আছে, আবার আবার তাহলে আমি শুরু করি। আমি যেখান থেকে ছেড়েছিলাম, সুব্রত চৌধুরীর কবিতায় ছেড়েছিলাম, আবার চলে আসছি। হ্যাঁ, সুব্রত চৌধুরীর কবিতা নিয়ে আলোচনা করছি। সুব্রত চৌধুরীর আরেকটা কবিতা রয়েছে, কত রঙ্গ দেখব মহিমণ্ডলে। সেখানেও তিনি লিখছেন যে এ অর্ধেক জীবনে অনেক স্বপ্ন দেখছিলাম। এ দেশের নদ নদী পর্বত শ্যামল প্রান্তর জুড়ে অসংখ্য মায়া ছড়িয়ে পড়ে। কখনো মনে হয়নি এ দেশ আমার নয়, এ দেশে থাকার অধিকার আমার নেই। কখনো বিদেশি, কখনো বহিরাগত, একবার ক পত্র, একবার খ পত্র, ভোটার, ডিটেনশন ক্যাম্প, ভোটার পরিচয়পত্র, কখনো এনআরসি। এভাবে কত খেলা খেলবে হে প্রাণনাথ, আর কতদিন হয়রানি চলবে। এই যে একটা কবিতা, এই কবিতাটা আমাদের হৃদয় মথিত করে দেয়। কত রঙ্গ দেখব মহিমণ্ডলে। এখানে একদম শেষের দিকে যে কবি আর্তি ব্যক্ত করেছেন যে যে এই দেশকে আমার নিজের দেশ বলে মনে হয়েছিল, কখনো মনে হয়নি এ দেশ আমার নয়, এ দেশে থাকার অধিকার আমার নেই। কখনো বিদেশি, কখনো বহিরাগত, একবার ক পত্র, একবার খ পত্র, ডিভোশন ক্যাম্প, ভোটার পরিচয়পত্র, কখনো এনআরসি। এভাবে কত খেলা খেলবে হে প্রাণনা, আর কত হয়রানি চলবে। এটা যেন আমাদের প্রত্যেকেরই হৃদয়ের আকুতি। আর কতদিন এভাবে একটা জাতিকে, একটা ভাষিক সম্প্রদায়কে দিনের পর দিন এভাবে অবহেলার শিকার হতে হবে? আর কতদিন? ভাষার নামে দাঙ্গা, অসমে আগমনের উৎস নিয়ে খোয়াখুই, আর কত ভালো লাগে। শিকড় কবিতাতে সুব্রত চৌধুরী লিখছেন, কে কিভাবে এসেছেন সেটি বড় কথা নয়, কে কিভাবে আছেন সেটি বড় কথা। একটি স্বাধীন দেশে সবার ভালো থাকাটাই জরুরি। এতটা শীত বসন্ত পার হয়ে এলো, এখন আর কোনো উৎস নয়, সবাই এসে মোহনায় মিশেছি। রবি ঠাকুর ঠিকই বলেছেন, শখুন দল পাঠান মঙ্গল এক দেহ হলো লীন। এটা তো আমাদের চিন্তা ভাবনা, আমরা তো এদেশকে আপনই করে নিয়েছি, কিন্তু সাম্প্রদায়িক শক্তিগুলো তো সে কথা মানতে চায় না। তারা তো বারে বারে খুঁচিয়ে বিভেদ জাগিয়ে তোলার চেষ্টা করে। আমি এবার চলে আসছি রাজা গোস্বামীর এক কবিতায়। রাজা গোস্বামী হয়তো কবি হিসেবে ঠিক তেমন পরিচিত নন। রাজা গোস্বামীর কবিতার বই রয়েছে একটি। রাজা গোস্বামীর একটা কবিতায় আমি পেয়েছি এ ধরনের এক বর্ণনার ছবি, আমি পড়ছি। বলতে পারো ভালোই আছি, সবুজ নীলাচলের শরীর বেয়ে নেমে আসে রক্ত নদী, দুহাত বুকে লুকিয়ে কাঁপা কাঁপা শরীরে, হ্যাঁ বলতে পারো ভালোই আছি। দুপুরের মাঠ থেকে ভেসে আসে যুবতী আর্তনাদ, কানে হাত দুটো দিয়ে বড়লুইতের দুপারে একে অন্যকে ভুলে, হ্যাঁ বলতে পারো ভালোই আছি। রাজায় রাজায় খেলায় জয় পরাজয়ের মালা সেই আমাদেরই গলায়। আমরাও কিন্তু বলছি যে আমরা বেশ ভালো আছি এখানে, কিন্তু আমাদের মন কিন্তু ভালো নেই, আমাদের ভেতরে সেই যে ব্যথাটা বেজেই চলছে। এদেশে আগত বঙ্গভাষীরা যে আসামকে ভালোবাসতে পারে, সেটা কিন্তু এই দেশের সাম্প্রদায়িক শক্তিগুলো মানতেই চায় না। বিভেদকামীরা এটা মানতেই চায় না, তাদের একটা সন্দেহ থেকেই যায়। তারা ভাবতেই থাকে যে এরা বাইরের থেকে এসে আমাদের দেশটাকে লুটে পুটে খেয়ে যাচ্ছে। এই ধরনের একটা ঘৃণা, একটা সন্দেহ, একটা সংশয় রয়েই গেছে প্রজন্ম থেকে প্রজন্ম। রাজা গোস্বামীর কবিতাতে এই ধরনের আরেকটা খেদোক্তি
খুঁজে পেয়েছি আমি। রাজা লিখছেন, আমিও ভালোবাসি আমার জন্মভূমি, বললে বলবে ভণ্ডামি, পিঠে লেবেল আটা বাঙালি। রাজা গোস্বামীর এই যে অভিব্যক্তি, এর ভাষা হচ্ছে তীক্ষ্ণ, আর অভিব্যক্তিটা হচ্ছে গিয়ে সোজা সাপটা, কোনো লুকোনো চুরোনোর ব্যাপার নেই। যে আমিও ভালোবাসি আমার জন্মভূমি, বললে বলবে ভণ্ডামি, পিঠে লেবেল আটা বাঙালি। আমরা প্রত্যেকেই এই ধরনের অভিজ্ঞতার শিকার। অসমিয়া জনসাধারণের চোখে ডি ভোটার কারা, তা অসামান্য এক কবিতায় খোলাখুলি প্রকাশ করেছেন রাজা গোস্বামী। একদম স্পষ্টভাবে রাজা গোস্বামীর এই জিনিসটা দেখেছি, কোনো লুকোচুরোনো ব্যাপার নেই, একদম সোজাসুজি বলছে। ঘোষ বোস দে সরকার, তোমরা ডি ভোটার, জন্ম অসমে কার দায়, কে চায় বংশ পরিচয়, বলেছে পুলিশ প্রশাসন আর সরকার, তোমরা ডি ভোটার, চট জলদি হও পার কাটাতার, নইলে। কি অসাধারণ! ঘোষ বোস দে সরকার, তোমরা ডি ভোটার, জন্ম অসমে কার দায়, কে চায় বংশ পরিচয়, বলেছে পুলিশ প্রশাসন আর সরকার, তোমরা ডি ভোটার, চট জলদি পার হও কাটাতার, নইলে। নইলের পরে কিন্তু ডট 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 কতগুলো দিয়ে রেখেছে, শেষ করেনি, বক্তব্য শেষ করেনি, বা সেন্টেন্স শেষ হয়নি। এই নইলের পরে ডট ডট ডট, এটাই কিন্তু আমাদের জন্য আশঙ্কাজনক। কবির এই কবিতার শেষাংশটা খুব লক্ষণীয়। বাক্য শেষ করেনি, কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ একটা অভিব্যক্তি তিনি রেখেছেন, একটা সম্ভাবনাপূর্ণ ইঙ্গিত তিনি দিয়ে দিয়েছেন। আর এটাই হচ্ছে কি আমাদের জন্য, আমরা যারা বলি আমরা ভিকটিমদের জন্য এই ডট 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 এটাই খুব ডেঞ্জারাস ব্যাপার। সীমান্তের কাঁটাতারের প্রসঙ্গ তার কবিতায় এসেছে। আরেকটা কবিতাতে রাজা লিখছেন, দেশের সীমায় কাঁটাতারের দাবি, সীমার মধ্যে অসীম ভুলে গেলে কি। কবি জ্যোতিষ কুমার দেবের কবিতার মধ্যেও কিন্তু এ ধরনের একটা ইঙ্গিত আমি পেয়েছি। জ্যোতিষ কুমার দেবের অনন্ত মহাকালের সোনালি পাতায় কবিতা সংকলনের দুঃসময় বলে এক কবিতায় তিনি সীমান্তের কাঁটাতারের প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন। সীমান্তে প্রহরা বাড়ালেই কি সুরক্ষা, কাঁটাতারের বেড়া বাড়ায় বিদ্বেষ, সন্দেহের বিষ বাষ্প বায়ুতে মেশে, ভালোবাসার সম্পর্ক তাই নিঃশেষ। এটাই যেন আমাদের ললাট লিপি। সীমান্তের কাঁটাতারে সীমান্তের প্রহরা বাড়ছে, কিন্তু সন্দেহের বিষ বাষ্প বায়ুতে মিশছে, আর আমাদের ভালোবাসার সম্পর্কে জেগে উঠছে সংশয়। ব্রহ্মপুত্র উপত্যকায় বহু বাঙালি পরিবারেই অসমীয়া সংস্কৃতি সমাদৃত হয়েছে, কিন্তু তবু তাদের বহিরাগত অপবাদ ঘোচেনি। ডি ভোটারের সমস্যার থেকে তারা রেহাই পায়নি, ডি ভোটারের হেনস্থা তাদের কপালে রয়েছে। কবি তপন মোহন্তের কবিতায় এই অবমাননার ছবি ফুটে উঠেছে। আত্মকথা কবিতায় তিনি লিখেছেন, আমরা এই তপন মোহন্তের কবিতায় দেখব যে তপন মোহন্ত কি ডিভোশনে, কি গভীরভাবে এই সমস্যাটিকে তুলে ধরেছেন। তার প্রথম কবিতা যেটা আমি পড়ছি, আত্মকথা কবিতায় লিখেছেন, আমার মায়েরা তোলে ফুলামের লাল ফুল, আমার বোনেরা গায় জমকালো বরগীত, আমার ভাইরা নাচে বসেখের বিহুতলি, আমার ছেলেরা খায় চেটেপুটে ট্যাঙা মাছ, আমার স্ত্রীও যেতে বনগীতে উপহার, আমার পিতারা তবু আজীবন ডি ভোটার। এটা এই দুঃখ কোথায় রাখা যাবে? এদেশে তো আমরা অসমীয়া সংস্কৃতি অনেকটাই গ্রহণ করেছি, আমাদের পরিবারে অসমীয়া সংস্কৃতি ঢুকে গেছে, কিন্তু তবুও আজীবন। আমার পিতার পিঠে ইহুদির জন্মদাগ, নিজের কপালে আঁকা সন্দেহ তিলক, পাতি কবি হারিয়ে কাব্য ভাষা,
খিলঞ্জিয়া কাক আমি। মাঝখানে একটুখানি ডিস্টার্ব হয়েছিল, আমি আবার পড়ছি কবিতাটা। আমার পিতার পিঠে ইহুদির জন্মদাগ, নিজের কপালে আঁকা সন্দেহ তিলক, পাতি কবি হারিয়ে কাব্যভাষা, খিলঞ্জিয়া কাক আমি, কোকিলের ডিমে দিই ওম। অধমের নাবালক ছোড়া, বন্দি শিবিরে বসে দিব্যি আওড়ায় কুহি পাঠের ছড়া, চোখে তার নেরিকুত্তর ট্র্যাজেডি, 19 জানে না বাছা, কাঁটাতার জানে, পায়ের তলায় তার লোহার গরাদে আটা, লোহিতের অহংকারী মাটি, তার চেনে লটকানো থাকা, কাঁটাতারের সুতো ছেঁড়া লাট খাওয়া ঘুড়ি। এই কবিতাতেও সীমান্তে কাঁটাতারের প্রসঙ্গ উল্লেখিত হয়েছে। এরপরে আমরা চলে আসছি রাষ্ট্রীয় নাগরিকপঞ্জি নবীকরণের প্রেক্ষাপটে অসমবাসী বাঙালির হয়রানি ছবি। আমি এই ব্যাপারটাকে কালানুক্রমিক একটা ভাগ করেছি। প্রথমে 60-এর দশকে বিদেশি ভাষা আন্দোলন, এবং ভাষা আন্দোলনের পরে বিদেশি বহিষ্কার আন্দোলন, বিদেশি বহিষ্কার আন্দোলনের পরে অসম চুক্তির পরবর্তী অবস্থাতে ডি ভোটারের সমস্যা, এবং ডি ভোটারের সমস্যার চূড়ান্ত রূপ হয়তো নাগরিকপঞ্জি নবীকরণের প্রেক্ষাপটে বঙ্গভাষীদের হেনস্থা। এই যে আমরা খুবই পরিচিত যে বংশবৃক্ষ, লিগাসি ডাটা, এই শব্দগুলোর সাথে আমরা খুবই পরিচিত, আমাদের বর্তমান প্রজন্ম কি দারুণ ভাবে পরিচিত, কিন্তু কবিতাতে এই জিনিসগুলো কিভাবে ফুটে উঠছে। কবি তপন মোহন্তের এনআরসি সংক্রান্ত চিন্তাভাবনা দারুণভাবে ফুটে উঠেছে। অশ্রুকথা মিশ্র আলাপে কবিতা সংকলনের একটা কবিতার নামই তিনি দিচ্ছেন বংশবৃক্ষ। কবিতাটি 1, 2 ইত্যাদি শীর্ষ নামে 5টি বিন্যাসে বিন্যস্ত। প্রথম বিন্যাসে কবি ব্যক্ত করেছেন তাদের পারিবারিক বংশবৃক্ষের বৈশিষ্ট্য সংক্রান্ত ভাবনা। আমার বংশবৃক্ষ বাঁশের মতনই সোজা। বাবা বলতেন তাদের 7 পুরুষে যে সবেধন নীলমণি এক সন্তান, অথচ 7 পুরুষের নাম কোনোদিন বলতে পারেননি। 3 পুরুষের নাম নিয়ে বলতেন বিয়ে শ্রাদ্ধে 3 পুরুষের নামই লাগে। আসলে লিগেসি ডাটার কাহিনী কোনো কালেই শোনেননি বাবা, তাই তার বাঁশের ভয় ছিল না। এটা হচ্ছে প্রথম বিন্যাস। দ্বিতীয় বিন্যাসে লিখছেন অনেক দিন আগে গত হয়েছেন বাবা, তিনি জানেননি এনআরসির মহিমা। পৈতৃক সম্পত্তি জমিজিরেত বাড়িঘর নয়, শুধু 7 রাজার ধন, এক টুকরো কাগজের লিগেসি ডাটা। আমাদের 7 ভাই চম্পাদের মাথা ব্যথা বিশল্যকরণী। সত্যি তো, জমি জমা সব কিছু তুচ্ছ যদি না একটি কাগজ থাকে, যেই কাগজে প্রমাণ করা যাবে যে 1971-এর 24শে মার্চের আগে আমাদের পূর্বপুরুষ এদেশে পা দিয়েছিলেন বা আমরা এদেশে পা দিয়েছিলাম। কোনো একটা কাগজ, সেই কাগজই হয়ে যাচ্ছে শুধু 7 রাজার ধন, এক টুকরো কাগজ। এটা আমরা আমাদের এই প্রজন্ম মর্মে মর্মে আমরা উপলব্ধি করেছি যে আমাদের 7 ভাই চম্পাদের মাথা ব্যথার বিশল্যকরণী, যে বিশল্যকরণীর স্পর্শে অর্জুন পুনর্জীবন লাভ করেছিলেন। এই লিগেসি ডাটাও হচ্ছে আমাদের জন্য বিশল্যকরণী, আমাদের মাথা ব্যথার বিশল্যকরণী, হয়তো এ প্রজন্মের বিশল্যকরণী। কারণ লিগেসি ডাটার চক্করে আমরা প্রত্যেকেই তো ব্যতিব্যস্ত হয়েছি। অসমের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমরা ছুটে চলেছি কাগজের জন্য। এক টুকরো, আচ্ছা আমি এটা আবার পড়ছি, এক টুকরো সরকারি কাগজ। তিনি এই যে বংশবৃক্ষ পরীক্ষার নামে বৃহত্তর পরিবারভুক্ত মানুষগুলো অসমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে বেরিয়েছে, বা অসমের বাইরে যারা বসবাস করছে তারাও ছুটে আসতে বাধ্য হয়েছে কোর্টে। যে সেন্টারগুলো তৈরি করা হয়েছিল সেই সেন্টারে হাজিরা দিতে, বংশবৃক্ষ লিগেসি ডাটা ভেরিফাই করতে।
একটা ছবি কিন্তু ফুটে উঠছে তপন মহন্তের কবিতায়। না, ভবি ভোলবার নয়, বংশবৃক্ষ খাড়া করা চারটিখানি কথা, সাত ভাই পারুলদের আলাদা সংসার, বিশ্বপথিক ছড়িয়ে তারা গ্লোবাল ভিলেজে, টেলিকনফারেন্সেই চলে, টেলিকনফারেন্স ইমেল চলাচলেই, মুহূর্তেই তারা একজোট, বংশবৃক্ষ খাড়া অবশেষ। বাবাদের বংশবৃক্ষ যদি হয় বাঁশ, আমাদেরটা ধরাধামের ঘাস, তাড়িয়ে তাড়িয়ে চেখে চোঁয়া ঢেকুর গেলা, স্মৃতির জাবর কেটে শুধু ভাবে আত্মভোলা, থেকে থেকে হাম্বা রব তোলা। এভাবেই হয়েছিল। যখনই বংশবৃক্ষের ডাক এসেছে, লিগেসি ভেরিফাইয়ের ডাক এসেছে, তখন সব টেলিকনফারেন্সে ফোনে ফোনে সব ঠিক হয়ে গেছে যে আসতেই হবে, অমুক ডেটে আসতেই হবে। বাস ভাড়া করে, প্লেনে, ট্রেনে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে গেছে। হয়তো কিছু পারিবারিক মিলনও হয়েছে, তপন মহন্তের গল্পেও এ ধরনের রয়েছে। আচ্ছা, বংশবৃক্ষের চতুর্থ বিন্যাসে কবি ব্যক্তির মাতৃভাষা কেন্দ্রিক বংশ পরিচয়ের সঙ্গে যে বংশবৃক্ষ যাচাইয়ের প্রক্রিয়া অসমে চলেছে তার সূত্রটা তুলে ধরেছেন। যে টাইটেলের সঙ্গে, যে টাইটেলটা যদি বাঙালি টাইটেল হয় তাহলে মুশকিল। আর দেখুন, লিগেসি আছেই, আছে বংশবৃক্ষ, তবু ভয়, যে আত্মপরিচয় রেখে গেছেন বাবা, তার সাথে স্পর্শকাতর এমন মাতৃভাষা এক লহমায় বলে দেয় ওদের কোথায় বাসা। কিভাবে ভুলি বংশ মানেই বাঁশ, শুধু ঝাড়েই থাকে না, বাঁশ শুধু ঝাড়েই থাকে না, বাঁশ আমাদের সবারই পেছনে পড়েছে। এই চতুর্থ বিন্যাসের শেষ দুই পংক্তিতে বংশবৃক্ষের নামে সাধারণ মানুষের হয়রানির এক স্পষ্ট ইঙ্গিত ফুটে উঠেছে। এখানে যে শ্লেষ আর তীর্যকতা কবি ব্যক্ত করেছেন পঞ্চম বিন্যাসে, আমি এটা পড়ছি, একটা অস্থিরতার ছবি এঁকেছেন। বন কেটে বসত গড়ে মুখে দিয়েছে দানা, চম্পা পারুল পেয়ে থাকে এখন জরিমানা, জন্মভূমি হলেই কি আর 7টি খুন মাফ, অন্য ভাষায় কথা বলে যারা, নিবাস তাদের বন্দি শিবির নইলে খোলা, নইলে খোলা দরজা জাহান্নামের, ঝুলবে মাথায় লিগেসি খাড়া, গরু মেরে বাহারি জুতোর দান, আমোদে মজে তাদের আখাড়া, বংশবৃক্ষের গোড়া কেটে অন্তহীন খেলা, শুধুই আগায় জল ঢালা। যারা অন্য ভাষায় কথা বলে তাদের নিবাস কোথায়? বন্দি শিবির নইলে খোলা দরজা জাহান্নামের। হ্যাঁ, সিঁদুরে আম গাছের সেই গল্প, সে দুই ভাইয়ের দেখা হওয়ার সুন্দর গল্প। এনআরসি লিগেসি ডাটা নিয়ে তার আরেকটা কবিতা, লিগেসি মরণকাঠি। এই কবিতাটিতেও তিনি দেশভাগের বলি বঙ্গভাষীদের দুর্গতির ছবি তুলে ধরেছেন। দিনে কালে কোটি কিউসেক গেছে বয়ে, ব্রহ্মপুত্র দিয়ে ঘোলা জল, কত নেলি গহপুর দেখি রয়ে শোয়ে, অনেক অনেক ভৃগু প্রফুল্ল সমুজ্জ্বল, ত্রিকাল পেরিয়ে আমি থুত্থুরে এক ভাম, মাতৃ আর ধাত্রীভাষা নিয়ে কানামাছি, পা দুটো এগিয়ে রাখি গোলকের ধাম, পথটা কঠিন অতি ঠেকে, খুঁজি দড়ি দুগাছা, অবশেষে মানে বুঝে বাঙালের বৃথা হাহাকার, লিগেসি বাঁচতে গেলে হয়ে যাবে কম্বল উজাড়। আমার পাঠটা ঠিক হয়নি, শেষ দুটো লাইন, অবশেষে মানে বুঝি বাঙালের বৃথা হাহাকার, লিগেসি বাঁচতে গেলে হয়ে যাবে কম্বল উজাড়। দারুণ। আর এই সুযোগে তপন মহন্তকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই যুগের, এই প্রজন্মের মর্মকথা তিনি যে লিপিবদ্ধ করেছেন, তার কবিতায় চিরস্থায়ী করেছেন, তার জন্য তিনি আমাদের ধন্যবাদার্হ।
এই কবিতাগুলো নিয়ে হয়তো পরবর্তী প্রজন্মে দারুণভাবে কাজ হবে, কারণ এখানে সময়ের ছবি ফুটে উঠেছে। কবি সঞ্জয় চক্রবর্তীর কবিতাতেও এ ধরনের লিগেসি ডাটার প্রসঙ্গ এসেছে। বাপ ঠাকুরদাদা কি করেছিলেন, আমাদের এই প্রজন্মে অনেককেই আমি বলতে শুনেছি যে ঠাকুরদাদা যদি একটু ঠিক করে রাখতেন, ঠাকুরদাদা যদি সে সময় একটা এলআইসিও যদি করতেন, বা মাটি কিনতে পারেননি, পোস্ট অফিসে তো 2 টাকা রাখতে পারতেন, তাহলে তো আমাদের একটা কিছু কাগজপত্র থাকতো। এ ধরনের আক্ষেপ আমরা এই দেশেই যখন রয়েছি আমরা কান পাতলে পরেই আমরা শুনেছি, এই অভিজ্ঞতাগুলো আমাদের সবারই রয়েছে। কবি সঞ্জয় চক্রবর্তীর দণ্ডবৎ মাতা কাব্যগ্রন্থের আলো পড়ে টাপুর টুপুর কবিতামালার পঞ্চম বিন্যাসে তিনি ব্যক্ত করছেন এইভাবে: এই যে কাণ্ড, পত্রে পুষ্পে ভরা, শিকড়ের নথিপত্র আছে কিছু? যে শিকড় থেকে তুমি আজ এইখানে এই মাটিতে, তার জড়িবুটি কোনো? ঠাকুরদা তোমার কি শুধু জমি জিরে ঘেটেছেন, কীর্তন গেয়েছেন চোখ মুদে, হুকো টেনেছেন রজনীগন্ধা সৌরভের রাতে, ঠাকুমার সঙ্গে মিলেমিশে তোমার জন্য রেখে গেছেন একগাদা জ্যাঠা পিসি কাকা? তুমি যে তোমার পিতার পুত্র, তোমার পিতা যে তাহার পিতার পুত্র, জন্মেছ কোন দেশে? কোথায় তোমার দেশ? আছে কি সরকারি সিলমোহর? সময় কোথায় ছিল প্রভু মন পূর্বপুরুষের? তিনি তো দাঁড়াবার জায়গা খুঁজতে খুঁজতেই একদিন শুয়ে পড়লেন চিতার আরামদায়ক বিছানায়। কি বর্ণনা! যে এই প্রজন্ম প্রশ্ন করছে ঠাকুরদা কি করেছে বা বাবা কি করেছে, একটা কাগজও তো রেখে দিতে পারতেন। কিন্তু এখানে সে ঠাকুরদা বা বাবার সেই জীবন সংগ্রামের ছবি, যে কি সময় কোথায় ছিল প্রভু মন পূর্বপুরুষের, তিনি তো মন পূর্বপুরুষের, তিনি তো দাঁড়াবার জায়গা খুঁজতে খুঁজতেই একদিন শুয়ে পড়লেন চিতার আরামদায়ক বিছানায়। একটা প্রজন্ম বা 2টো প্রজন্ম আমাদের এভাবেই শেষ হয়ে গেছে পায়ের তলার মাটি ঠিক করতে। তখন কোথায় সরকারি কাগজ? দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করাটাই একাংশ বাঙালির জন্য খুব দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিল। কজন আর সরকারি চাকরি পেয়েছিলেন? কজনই বা ব্যবসা বাণিজ্যে নাম করতে পেরেছিলেন? এখনও তো দেখা যায়, আমি জন্মসূত্রে যে অঞ্চলের সঙ্গে জড়িত, সে পাণ্ডু অঞ্চলে, এখনও তো এই প্রজন্মের ছেলেদের দেখছি যে দোকানে 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 চাকরি করছে। আচ্ছা, যাই হোক, আমরা আবার কবিতাতে ফিরে আসছি। পড়তে আমার আর ভালো লাগে না কবিতামালার, দেখেছি মা ভিজছেন অবিশ্রাম অসহায় অবিশ্রান্ত ধারায়, কবিতাটার নাম। কবিতায়ও ব্যক্ত হয়েছে এ ধরনের ছবি। লিগেসি ডাটার নামে মানুষ সামান্য একটু কাগজের জন্য কিভাবে উন্মাদ হয়ে গিয়েছিলেন তার আভাস রয়েছে। ডুবতে বসা মানুষ যেমন খড়কুটো পেলেও তা ধরে ভেসে ওঠার চেষ্টা করেন, সেরকম এই জন্মের মানুষ ভাবছে ঠাকুমাকে লেখা ঠাকুরদার প্রেমপত্র কি লিগেসি ডাটা হয়ে উঠতে পারে? ডুবতে বসা মানুষের কাছে খড়কুটোর মতো ঠাকুরদার লেখা ঠাকুমাকে প্রেমপত্র কি লিগেসি ডাটা হয়ে উঠতে পারে? কবি সঞ্জয় চক্রবর্তীর কবিতাতে এ ধরনের একটা ভাবনা ফুটে উঠছে। দেখুন তো কি ধরনের অসহায়তার থেকে এ ধরনের মনোভাব বা এ ধরনের কবিতার সৃষ্টি হতে পারে। শিকড় খুঁজি খুঁজি বসবাস, মধ্যরাতের স্বাধীনতা, তোমার ক্লান্ত ভগ্ন হাত, আজ ঘরের সিন্দুক খাত্রে খুঁজি, রয়েছে কি চিহ্ন কোনো খেরো খাতা, প্রপিতামহের ইতিহাস, প্রপিতামহীকে লেখা প্রেমপত্রও তো হতে পারে দাঁড়াওয়া সম্ভ্রান্ত দলিল। কতটা বিপর্যয় থেকে এ ধরনের কবিতার সৃষ্টি হতে পারে যে ঠাকুরদা ঠাকুমাকে প্রেমপত্র লিখছেন, যে সেটা কি লিগেসি ডাটা হতে পারে না? একদম পায়ের তলার মাটি সরিয়ে দেয়, একটা বিরাট প্রশ্নচিহ্নের উপর আমাদেরকে দাঁড় করিয়ে দেয়। লিগেসি এনআরসি আর লিগেসি ডাটার নামে সাধারণ মানুষের মনে ঢুকে গিয়েছিল ভয়। কারণ
সাধারণ মানুষরা দেখেছিলেন যে কাগজপত্র না থাকলে তার পরিণতি কি হচ্ছে। লেগেসি ডাটা প্রমাণ করতে না পারলে পরে তাদের পরিণতি হচ্ছে ডিটেনশন ক্যাম্প। এই ডিটেনশন ক্যাম্পের ভীতি, ডিটেনশন ক্যাম্পের দুশ্চিন্তা, উৎকণ্ঠা বাঙালি কবিদের মধ্যে ফুটে উঠেছে সঞ্জয় চক্রবর্তীর কবিতাতে। শিকড় খুঁজতে খুঁজতে আর কত দূর, বসবাস খুঁজতে খুঁজতে কত যোজন, আর কত কুড়ব শোক, ভয় সে দিয়েছে জন্মকোটরে, ভয় সে দিয়েছে জন্মকোটরে। এই ভয়ের স্বরূপ কি কবি তাও খুলে বলেছেন। সে আমাকে সন্দেহ করে, সে আমাকে তুলে নিয়ে যায় মধ্যরাত্রে, সে আমাকে নিয়ে যায় ক্যাম্প সবিবুর, কেড়ে নেয় চশমা, ডায়েরি, পেন, লকেটে প্রিয়তমার ছবি, বিবস্ত্র করে, লাইনে দাঁড় করায়। তারপর আমি ছাই, পোড়া ছাই। ডিটেনশন ক্যাম্পে একবার ঢুকলে পরে আর বেরোনোর উপায় নেই। কারণ ডিটেনশন ক্যাম্প মানে হচ্ছে ডিপোর্টেশনের জন্য যাদেরকে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু ডিপোর্টেশন কবে হবে তার কোনো ঠিক নেই। অতএব ডিটেনশন ক্যাম্পেই কেটে যাবে সারাটা জীবন। যারা ডিটেনশন ক্যাম্পে ঢুকেছেন তাদের ললাট লিখুন ছাই, শুধু পোড়া ছাই। আমরা তো দেখেইছি যে বিনা বিচারে ডিটেনশন ক্যাম্পে কত মানুষের মৃত্যু হয়েছে, সারা আসাম জুড়ে আন্দোলন হয়েছে। কবি সঞ্জয় চক্রবর্তীর আলো পরে টাপুর টুপুর কবিতামালার পঞ্চম বিন্যাসেও ফুটে উঠেছে বিদেশি সন্দেহে ধরে নিয়ে গিয়ে চালান দেবার ইঙ্গিত। লিখছেন, তাহলে প্রস্তুত হও, অসহ্য এক অন্ধকারের ভেতর, আধারের চাইতেও কালো এক শকট এলো ওই এক রাতে। তুমি নেই কোথাও, তোমার শ্রান্ত পা দুটি খুঁজে পাবে না কোনো মাটি। মধ্যরাত্রে শকট এসছে, গাড়ি আসছে, বিদেশি সন্দেহে তুলে নিয়ে যাচ্ছে ডিটেনশন ক্যাম্পে। তোমার শ্রান্ত পা দুটি খুঁজে পাবে না কোনো মাটি। আলো পরে টাপুর টুপুর কবিতার পঞ্চম বিন্যাসেও এ ধরনের নথিপত্র সংরক্ষণের প্রশ্নে ঠাকুরদাদের তৎকালীন প্রবণতা নিয়ে যে প্রসঙ্গ উত্থাপন হয়েছিল তারই সম্প্রসারণ লক্ষ্য করা যাচ্ছে শব্দের যথেচ্ছাচার কবিতার অষ্টম সংখ্যক বিন্যাসে। আমরা আলো পরে টাপুর টুপুরের পঞ্চম বিন্যাসের কবিতাটা পড়েছি যে ঠাকুরদার প্রেমপত্র কি হতে পারে, ঠাকুমাকে লেখা প্রেমপত্র কি হতে পারে যে লিগ্যাসি ডাটার বিকল্প। আর এখানে আমরা দেখছি শব্দের যথেচ্ছাচার কবিতার অষ্টম বিন্যাসে তিনি এই দুটো কবিতাকে একদম পাশাপাশি দুটো বিপরীত পরিস্থিতির মুখোমুখি করে দিয়েছেন, আর এখানে একটা বৈপরীত্য সৃষ্টি করে রসের সম্ভাবনাকে জাগিয়ে তুলেছেন। আমরা কবিতাটা পড়ে নিচ্ছি যে প্রথম পর্বে নথি খুঁজে পাওয়ার স্বস্তি ব্যক্ত রয়েছে। যে পথ দিয়ে হাঁটেন অনন্ত দত্ত এবং রজব আলী, সেই পথের আমরাও অন্তঃশ্বাস শূন্য পথিক। আসুন স্যার আসুন, শিকড় বাকড় তৈরি, রোগ নিরাময় হবে। এই নিন স্যার ভারতীয় হবার দস্তাবেজ। একটু পোকায় কেটেছে স্যার, স্বাধীনতার সময়ের তো। ভাগ্যিস স্যার পিতামহ শুধু কীর্তন, হুকো আর শীতল ও সঙ্গমে লিপ্ত ছিলেন না। দু একটা বাজে খাতা ভবিষ্যৎ নির্দিষ্ট হয়ে এখনও আছে সিন্ধুকে। একটা বৈপরীত্য আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে বিন্যাসে রয়েছে লিগেসি ডাটা খুঁজে পাওয়ার ইঙ্গিত, আর কিভাবে বলছেন যে আধিকারিককে দেখানো হচ্ছে, অফিসারকে দেখানো হচ্ছে, দেখুন স্যার এই যে আমাদের লিগেসি ডাটা রয়েছে, একটুখানি পোকায় কেটেছে। আর তারপরে কি বলছে যে ঠাকুরদা ভারতীয় হবার দস্তাবেজ ঠাকুরদা কিভাবে রেখেছেন। ভাগ্যিস স্যার পিতামহ শুধু কীর্তন, হুকো আর শীতল ও সঙ্গমে লিপ্ত ছিলেন না। দু একটা বাজে খাতা ভবিষ্যৎ নির্দিষ্ট হয়ে এখনও আছে সিন্ধুকে। দ্বিতীয় পর্বে রয়েছে কোনো নথি খুঁজে না পাওয়ার জ্বালা। কিন্তু অবনীর কি হবে স্যার? এই যে আমরা একটা জিনিস দেখছি যে নিজের
কাগজপত্র চলে এসেছে, কিন্তু তার প্রতিবেশীর জন্য কি টান দেখুন। কিন্তু অবনীর কি হবে স্যার? এই মাটিতেই ওর জন্ম, বিশ্বাস করুন। ছোটকা নিজে ছিল ওদের বাড়ি। ঝড় বৃষ্টির রাতে ধাইমার সূর্যগ্রহণের হাতে ওর কান্না। কান্না কেউ শুনতে পায়নি স্যার, এখনও কেউ শুনতে পায় না। আমরা জানি, অবনী জানে, কাগজ তো ওরা গুছিয়ে রাখেনি স্যার। শব্দের যথেচ্ছাচার, প্রভু শুদ্ধ শব্দের যথেচ্ছাচার। এইদিকে একজনের লিগেসি খুঁজে পাওয়া গেছে, তার কাগজপত্র পাওয়া গেছে, কিন্তু তারই হয়তো পাশের বাড়িতে এই যে অবনীর কথা বলা হয়েছে, এই মাটিতেই ওর জন্ম। সাক্ষী দিচ্ছেন যে হ্যাঁ, আমার ছোটকা ছিল ওর জন্মের সময় ওদের বাড়ি, কিন্তু ওর তো কোনো কাগজপত্র নেই। কাগজ তো ওরা গুছিয়ে রাখেনি স্যার। এই যে স্যারকে বলা হচ্ছে, এই যে স্যার সম্বোধন, এটা কবিতাটাকে আরেকটা অন্য মাত্রায় নিয়ে গেল। এবং এ ধরনের কবিতা সঞ্জয় চক্রবর্তী পারেন, একটা অন্য মাত্রায় উঠিয়ে নিয়ে যান তিনি। এবার আমরা চলে আসছি প্রায় উপসংহারের দিকে। আমরা আরও কতগুলো কবিতা পড়ব। যে দেশভাগ আর দেশত্যাগের প্রভাব অসমে, বিশেষত ব্রহ্মপুত্র উপত্যকায় যতটা দীর্ঘায়িত হয়েছে, ভারতের অন্য কোনো অংশে ততটা হয়নি। দেশের বহু স্থানেই পূর্ববঙ্গ থেকে বাস্তুচ্যুত জনগণ সে অঞ্চলের মূলধারায় সামিল হয়ে পড়েছেন, যেমন পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা। সেসব অঞ্চলে তারা নিজেরা একাকার হয়ে গেছেন, খালি নিজেদের পারিবারিক বৃত্তে হয়তো সেই ব্যাপারটা রয়েছে যে আমরা ওখান থেকে এসেছি, আমরা এই ব্যাপার। বা আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে আমরা এই পারিবারিক বৃত্তান্তটাকে আমরা ধরে রাখার চেষ্টা করতাম। আমাদের আগের প্রজন্মেও বিয়ের চিঠিতে, বাংলায় যে বিয়ের চিঠিগুলো লেখা হতো, সেখানে লেখা হতো যে অমুক জেলার পূর্বতন অমুক জেলার বাসিন্দা, এই একটা কিন্তু আমাদের ব্যাপার ছিল। বিয়ের চিঠিগুলোতে লেখা হতো যে অমুক জেলার ছেলে, তমুক জেলার মেয়ে, অধুনা অমুক জায়গার নিবাসী। ইদানিংকালে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, আমাদের এখানে আমরা দেখেছি। আর আসামে, বিশেষত ব্রহ্মপুত্র উপত্যকায় স্বাধীনতার বা দেশভাগের অভিশাপ আমাদের এখনও বহন করে চলতে হচ্ছে। আর এই যে কবিতাগুলো যে আমরা আলোচনা করলাম, এই কবিতাগুলো হয়তো ভারতের অন্য কোনো জায়গায় লেখা যাবে না। এই দেশের কবিরাই, এই অঞ্চলের কবিরাই এই কবিতাগুলো লিখতে পারবেন, কারণ তারা ভুক্তভোগী। আর এখানে জিওগ্রাফিক্যাল ট্যাগ মার্ক যদি ইউজ করা হয়, তাহলে পরে এই কবিতাগুলো আমাদের এখানকার জিআই ট্যাগের কবিতা। এই কবিতাগুলো অন্য কোনোখানে লেখা যাবে না। এগুলো হচ্ছে কি আমাদের পরিচায়ক, আমাদের সম্পদ, আমাদের গর্বের। আমাদের দুঃখের কবিতা নিশ্চয়ই, কিন্তু আমাদের গর্বের কবিতা, যে এখানে হচ্ছে কি আমাদের আত্মপরিচয় আমরা খুঁজে পাচ্ছি, যে এখানেই আমাদের একটা নিজস্ব সাহিত্য ভুবন গড়ে উঠছে। যে আমরা যখন বাংলার বাইরে যাই, অসমের বাইরে যখন যাই, তখন আমরা এগুলোকে নিয়ে আমরা খুব গর্ব করি যে হ্যাঁ, আমাদের এখানেও কিন্তু সাহিত্যের একটা স্বকীয়তা রয়েছে। আমরা এই অঞ্চলের সাহিত্য কোনো অংশে পিছিয়ে নেই। আমি আবার কবিতাতে চলে আসছি। আমি এই যে কবিতাগুলো যে আলোচনা করলাম, সেই কবিতাগুলোতে কিন্তু কেবলমাত্র বিষয়কেন্দ্রিক আলোচনা। আমি কিন্তু এখানে এর কাব্যিক বিশ্লেষণ করিনি, কাব্যিক তাৎপর্য আমরা এখানে আমরা ধরিনি, যে কবিতাগুলো কবিতা হয়েছে কিনা, এর ছন্দ, অলঙ্কার, এখানে কি কি সৌন্দর্য রয়েছে, সেই জিনিসগুলো আমরা যাইনি। আমরা কেবলমাত্র আমরা ভাবের দিকটা আলোচনা করেছি। সেই ব্যাপারগুলো আলোচনা করতে গেলে পরে এটার আরেকটা পরিসর বেড়ে যাবে, সেই রাস্তায় আমি হাঁটিনি। আর এখানে মাতৃভাষা এবং পিতৃভাষার একটা খুব মজার একটা ব্যাপার রয়েছে, যে তপন মহন্তর টাইটেল তো মহন্ত, কিন্তু এখানে একটুখানি মজা, উনি নিজেই খুব মজা করছেন যে দেশভাগের, তার পিতা এদেশে এসেছেন দেশভাগের আগে, দেশভাগের আর দেশত্যাগের লাঞ্ছনা তাকে ভোগ করতে হয়নি, কিন্তু মাতৃভাষাকে তাদের হারাতে হয়েছে, বা এটা নিয়ে একটুখানি একটা
দ্বিধার ব্যাপার রয়েছে। তিনি লিখছেন, অশ্রুকথা মিশ্র আলাপে কবিতামালার প্রথম সংখ্যক বিন্যাসে লিখছেন, দেশভাগের অনেক আগে এপারে হয়েছে থিতু আমার জনক, কোনো কাঁটাতার তাকে মারাতে হয়নি, মায়ের তলার জমি যায়নি হারিয়ে, খোয়া গেছে শুধু তার মুখের ভাষাটি, সেই ভাষা আজও মায়ের প্রাণে গুনগুন বিষাদের ভাষা। তা আমরা তো চমকে উঠি, তাহলে কবি তপন মহন্তের ভাষা কি বাংলা নয়? তার পিতাকে মাতৃভাষা হারাতে হয়েছিল? এটা কি ধরনের কথা? এটা তো আমাদের মনে একটা কৌতূহল সৃষ্টি করছে, একটা প্রশ্নচিহ্ন জাগিয়ে তুলছে, একটা সংশয় জাগিয়ে তুলছে। কবি কি তারই উত্তর দেওয়ার জন্য লেখেন সেন্সাস কবিতা? সেন্সাস কবিতাতে তিনি হয়তো তার কিছুটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা কি করেছেন? আমরা জনগণনা কর্মীরা কিভাবেই নিজেরাই মাতৃভাষাটা পরিবর্তন করে দেন। লিখছেন, জনগণনাকারী মাস্টার মশাইয়ারা নাম ধাম জেনে নিয়ে যখন খসখস করে সাদা সরণি ভরেন, অথচ একবারও শুধন না মাতৃভাষা, পদবি শুনেই হয়তো তাদের মিটে গেছে সব প্রয়োজন, ভুল তথ্যে ভরে ওঠা যেন সেন্সাস সরণি, মুখ বুজে আমি গিলে ফেলি বুকের খাঁচায়, তবু পাখি পরিযায়ী, ছানা বাঁচাতেই যেন ডানা ছটফট, সেন্সাস সরণি কাঁদে সঙ্গোপনে, বুক ভরা ব্যথা নিয়ে মাতৃভাষাতেই। কবি তপন মহন্তের এই বিবৃতি বাঙালি উপত্যকার বাঙালি জীবনের এক নির্মম সত্য। সেন্সাসের সময় অনেকেরই মাতৃভাষা ইচ্ছে করেই বলা হয় যে অসমীয়া লিখছে, কিন্তু তখন অনেক জায়গায় এরকমও রয়েছে যে খুব জোর গলায় বাঙালিরা বলতে পারেন না যে না, মাতৃভাষা বাংলাটা লিখুন। অনেক সময় জনগণনাকারীরা, এটা হয়তো সরকারি নির্দেশও হয়তো হতে পারে, আমি ঠিক জানি না ব্যাপারটা, এখানে মন্তব্য করাটাও খুব রিস্কি, কিন্তু এ ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। তপন মহন্তের কবিতাতে যেই বৃত্তান্ত আমরা জানতে পারছি সেটা কিন্তু হয়েছে, আর এটা একটা নির্মম সত্য। দশকের পর দশক ধরে জনগণনাকারীদের এই ধরনের কারসাজিতে বহু বাঙালিরই মাতৃভাষা অজান্তে সরকারিভাবে হয়ে গেছে অসমীয়া ভাষা। এক সম্প্রদায় অবশ্য নিজেদের মাতৃভাষা বিসর্জন দিয়ে অসমীয়া হয়েছিলেন। তারা হয়তো এরকমভাবেই বলতেন, এটা আমার অবশ্য শোনা কথা, যে লিখা লন মাতৃভাষা অসমীয়া। এটা অবশ্য আমার শোনা কথা, যে আমি ঠিক জানি না। তবে আরেকজন কবির রচনায় কিন্তু আমরা এ ধরনের আরেকটা বৃত্তান্ত পেয়েছি। তিনি হচ্ছেন কবি অমিতাভ দেব চৌধুরী, আমাদের সমকালের একজন খুব শক্তিশালী কবি অমিতাভ দেব চৌধুরী। তার স্বপ্নসুমারি বলে একটা কবিতা রয়েছে। স্বপ্নসুমারি সংকলনের ভাষা পরিষদ কবিতায় তিনি লিখছেন, মানুষ ভাষার নয় ক্ষুধার সন্তান, তাই সরকার খায় আমার জবান, খেয়ে বংশ বাড়ে তার, লোকসংখ্যা বাড়ে, নুনের চিন্তাও কমে আমার সংসারে, প্রতি 10 বছরের অন্তরে আমার ঘরেতে আইস বাবু, কর হে বিহার, লিখো হে আমার ভাষা মাতৃভাষা নয়, কখনো তা অসমীয়া কিংবা হিন্দি হয়। কি অপূর্ব বর্ণনা, যে মানুষ ভাষার নয় ক্ষুধার সন্তান, তাই সরকার খায় আমার জবান। জনগণনাকারীরা 10 বছর পর পর আসেন, কবি এখানে তাদের স্বাগত জানাচ্ছেন, ঘরেতে আইসো বাবু, করো হে বিহার, লিখো হে আমার ভাষা বাংলা ভাষা নয়, কখনো তা অসমীয়া কিংবা হিন্দি হয়। এই যে সরকারি চাপের সাধারণ বাঙালির মুখের ভাষা এভাবেই রক্ষা করা দায় হয়ে ওঠে। এই ধরনের তো আমরা তো ভুক্তভোগী। অমিতাভ দেব চৌধুরীর কবিতার পরবর্তী পংক্তিগুলোতে তার মর্মজ্বালা আরেকটু ফুটে উঠছে, আমি দেখছি। তখন ভাষার প্রেমে এই জীবন ধায়, তখন হয়তো হবে এরকম যেন বন্দি করে নিয়ে গেছে আমাকে কখনো, বলেছে
ছাড়তে হবে মুখের জবান, আমি একা বসে আছি জেল গোরস্থান। আমাদের যদি এ ধরনের বাংলার প্রতি, মাতৃভাষাকে আমরা বাংলা বলতে চাই, আমাদের যদি ভাষার প্রতি প্রেম আমরা ব্যক্ত করে ফেলি, তাহলে অনেকেরই হয়তো জায়গা কোথায় হবে, তখন হয়তো হবে এরকম যেন বন্দি করে নিয়ে গেছে আমাকে কখনো, বলেছে ছাড়তে হবে মুখের জবান, আমি একা বসে আছি জেল গোরস্থান। এবং এই মাতৃভাষার জন্য নির্ধারিত হয়েছে দুটো জায়গা, জেল এবং গোরস্থান। শুধুমাত্র মুখের ভাষার জন্য অসমবাসী বাঙালির জীবনে বারে বারে নেমে এসেছে নিপীড়ন, নিষ্পেষণ, মৃত্যুভয়, হত্যা এবং গণহত্যা। ধর্মচ্যুত হয়ে পূর্ববঙ্গ থেকে এপারে এলেও দেশভাগের বাঙালির জীবনে সুরক্ষা আসেনি। তপন মোহন্তের অভাগীর স্বর্গ শীর্ষক এক কবিতায় তুলে ধরেছেন এ ধরনের এক বাংলাভাষী হতভাগিনীর কথা। লাশ চাই লাশ, লাশ চাই লাশ, অভাগীরও ছাড় নাই, ঘুষ ঘুষে হিংসার বাকে। ভারতীয় ছিল বলে অভাগী হারিয়ে গেল ঘুটঘুটে অসমের বুকে। মুখোশ হলেও ঢাকা খুনিদের দেখা যায় হামেশাই গায়ের রোঁয়াকে। গণপ্রতিবাদী আমি, দু চোখে সেঁটেছি ঠুলি, মুখেও এঁটেছি আজ তালা। মুড়ি বেচা বিধবাটি স্বপ্নেও ভাবেনি মরণের পরে পাবে মালা। লাশ চাই লাশ, যে অন্যভাষী বা অন্য সম্প্রদায়ের মানুষকে হত্যা করে হয়তো কোনো উদ্দেশ্য সিদ্ধ হবে, তার বলি কে হলো এক হতভাগিনী নারী বিধবা, যে মুড়ি বেচে জীবন পাত করত, তাকেও হিংসার বলি হতে হলো। তপন মোহন্তের কবিতায় খেটে খাওয়া মানুষের প্রতিও এক অকৃত্রিম টান লক্ষ্য করা যায়। তার আত্মপরিচয় কবিতাতে তিনি এ ধরনের একটা পরিস্থিতি ফুটিয়ে তুলেছেন। আত্মপরিচয় কবিতাগুলো খুব মজার। তিনি লিখছেন, একজনের একটা বর্ণনা দিয়ে লিখছেন, কিভাবে তার নাম চিমন্ত হলো জানে না ছিমন্ত, এককালে তার নাম যে শ্রীমন্ত ছিল, সে কথা কি আজ আর মনে আছে? এককালের শ্রীমন্ত মানুষটার নাম হয়তো ছিল শ্রীমন্ত, সাধারণ মানুষের মুখের ভাষায় সাধারণ উচ্চারণে হয়ে গিয়েছিল ছিমন্ত। আবার এই ছিমন্ত সরকারি লিপিকরদের ভ্রান্তিতে হয়ে গিয়েছিল চিমন্ত। কোথায় শ্রীমন্ত, শ্রীমন্ত থেকে সাধারণ মানুষের মুখের ভাষায় ছিমন্ত, ছিমন্ত থেকে চিমন্ত। অসমে ভোটার তালিকা ইত্যাদিতে এই ধরনের ভুল হামেশাই চোখে পড়ে। শ্রীমন্তের ক্ষেত্রেও তাই হয়েছিল। তার উপাধি বা পদবীর ক্ষেত্র গরমিল, কিন্তু সেই নাম ও পদবীর গরমিলের জন্যই শ্রীমন্ত বা ছিমন্ত বা চিমন্তের পুত্র অনন্তের জীবনে নেমে এসেছিল সন্দেহভাজন বিদেশির অভিশাপ। তাহলে পুরো ব্যাপারটা কি হচ্ছে, যে ক্লারিক্যাল মিস্টেক, লিপিকরদের প্রমাদ, কিন্তু তার ভুক্তভোগী কাকে হতে হলো? তারই ছেলেকে। তার ছেলেকে চলে যেতে হলো ডিটেনশন ক্যাম্পে। কেন? সঠিক পিতৃপরিচয় এবং আত্মপ্রতিষ্ঠা করতে না পারার অপরাধ। কবি এই মর্মান্তিক পরিণতির বর্ণনায় লিখছেন, ভোটের খাতায় নামের পাশে হাতি ঘোড়া জুড়লেও তার মতো ক অক্ষর গোমাংসের নেই হেলদোল। অনন্ত আকাশ তাই একদিন আচমকা হয়ে গেল এইটুকু। কাঁটাতারে ঘিরে রাখা পুচকে আকাশ আজ কি বলে ওদের? সহজ পাঠ বা কুহিপাঠ কিছুই হয় না শেখা চিমন্ত পুত্রের, অথচ সময় তাকে ঘাড়ে ধরে শিখিয়েছে পাল্টানো ভূগোলের ওল্টানো পাঠ।
ডিটেনশন ক্যাম্পের ঐতিহাসিক দেওয়ালে বিজাতীয় অশালীন শব্দবন্ধে আত্মপরিচয় লিখে সব শিক্ষার পাঠ সমাপ্ত করে খ্যাপাটে অনন্ত। এই অনন্তদের যে দুর্ভোগ দুর্দশা, এটা তো সমকালীন অনেক অনন্তেরই, অনেক বাঙালি বঙ্গভাষীরই ললাট লিখন। কেবলমাত্র বাঙালি পরিচয়ের জন্য অসমের ব্রহ্মপুত্র উপত্যকা বাঙালির উপরে যে নির্যাতন তা অবধারিত, এবং তপন মহন্ত সেখানে সংযোজন করেছেন আত্মকথা বা আত্ম অভিজ্ঞতার বিবৃতি। এটা কিন্তু একটা নতুন মাত্রা। গত শতকে 80-র দশকে বিদেশি বহিষ্কারের দাবিতে গণ আন্দোলনের কার্যসূচিতে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে তিনি নিজেও নির্যাতনের বলি হয়েছিলেন, তার বর্ণনাও তুলে ধরেছেন কৃষ্ণচূড়ার হাসি কবিতাতে। এই কবিতাটার কথাই আমি এর আগে বলেছিলাম যে 83 বা অসম আন্দোলনের প্রেক্ষাপটে অসমের 9th কলাম কবিতার সম্পাদক প্রসূন বর্মনকে উৎসর্গীকৃত এই কবিতায় তিনি প্রসূনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে বাস স্টপেজে এসে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের চৌহদের কৃষ্ণচূড়ার সমারোহ দেখে তার মানসিক প্রক্রিয়া ব্যক্ত করেছেন। কৃষ্ণচূড়া দেখে তার স্মৃতির অতল থেকে উঠে এসেছে 80-র দশকের এক হেনস্থার কথা। তিনি লিখেছেন, মনে পড়ে সেই 80-র দশকে চারদিকে যখন মিছিলের ছয়লাপ, কৃষ্ণচূড়ার ফুলের মতো রক্তিম সময় পূর্বকোণে সেদিন আমাকে প্রায় লাথি মেরে নামানো হয়েছিল বাস থেকে। তখনও কি হেসেছিল কৃষ্ণচূড়া, নাকি ছিল আমার মতোই তার চোখ জুড়ে টলমল লুইত বরাক? অসাধারণ কবিতা, অসাধারণ কবিতা। ফ্ল্যাশব্যাক রয়েছে, স্মৃতি রোমন্থন রয়েছে, প্রকৃতির সাথে অদ্ভুত একটা সামঞ্জস্য, সাযুজ্য। রক্তরাঙা কৃষ্ণচূড়া এবং চোখ ফেটে জল আসার মুহূর্তের রক্তরাঙা আঁখি, আর চোখ জুড়ে টলমল লুইত বরাক। এই যে শেষে যে লুইত বরাক, এটা আমার কাছে এটা কিন্তু দারুণ তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে, যে কি গুরুত্বপূর্ণ, কি তাৎপর্যপূর্ণ দুটো শব্দ ব্যবহার করছেন, লুইত বরাক। সাধারণত বাংলাতে এই ধরনের অভিব্যক্তি আমরা কি বলি, যে গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা, আমরা এটাই বলি যে দুই চোখে গঙ্গা যমুনা বইছে। কবি ব্যবহার করছেন লুইত বরাক। ভূপেন হাজারিকা করেছেন গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা। সেখানে কিন্তু মেঘনা যমুনা, কিন্তু কবির অভিব্যক্তিতে হয়েছে লুইত বরাক। লুইত শব্দটা এসছে লৌহিত্য থেকে, আর বরাক তো আমরা জানি বড় বক্র। আর লুইত বরাক, এদিকে আসামের দুই উপত্যকা, এদিকে ব্রহ্মপুত্র উপত্যকা, ওইদিকে বরাক উপত্যকা, একই ললাট লিখন। আর এর মধ্যে দিয়ে কিন্তু গড়ে উঠছে আমাদের নিজস্ব ভুবন, আমাদের নিজস্ব বিশিষ্ট সাহিত্যিক সাংস্কৃতিক পরিমণ্ডল, আমাদের নিজস্ব পরিচয়। এই পরিচয়কে প্রতিষ্ঠা করার জন্যই সঞ্জয় চক্রবর্তী যেন বলে উঠেছেন, এপার বাংলা ওপার বাংলার মাঝে এক অপার বাংলা আছে। কার্তিককে নবান্নের দেশ থেকে, অশ্বত্থ বটের পথ থেকে, পদ্মা নদীর মাঝি থেকে দূরে আমি সেই বাংলায় থাকি। এটাই হচ্ছে গিয়ে আমাদের আত্মপরিচয় প্রতিষ্ঠা, এবং এই কবিতাগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফুটে উঠছে আমাদের সেই পরিচয়। সঞ্জয় এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাকে সম্বোধন করে পড়তে আমার আর ভালো লাগে না কবিতামালার, আমারও মাতৃদুগ্ধ বাংলা ভাষা কবিতায় এই ধরনেরই একটা ভাব ব্যক্ত করছেন। আর এই ভাব ব্যক্ত যে হচ্ছে, এর পেছনেও কিন্তু রয়েছে সেই দেশভাগ, দেশত্যাগ। এগুলো হচ্ছে কি তারই কনসিকুয়েন্সেস, তারই পরিণাম। কবিতাতে তিনি লিখছেন, আমারও মাতৃভাষা, মাতৃদুগ্ধ বাংলা ভাষা, গাঙ্গেয় যুবক আমি বাংলায় কথা বলি, জগন্নাথ হলের যুবতী আমি বাংলায় কথা বলি। আমার শিকড় খুঁজতে গিয়ে দেখি সে তোমাদের শিকড়ের সঙ্গে জড়াজড়ি করে শুয়ে আছে পরম বাংলা লোকগানের আঁচলের মমতায়। একই মৃত্তিকা ছিল সহজ দাঁড়ানোর আমাদের সকলের,
কোন যে সে কুরুলের খ্যাপামো, ভাগ হলো দুয়ার জ্যোৎস্না। এই অখণ্ড বাংলা সংস্কৃতির আমরা উত্তরসূরি, কিন্তু পরভূমে অসমে, বিশেষত ব্রহ্মপুত্র উপত্যকায় মানুষ বেঁচে রয়েছে কত কিভাবে তার পরিচয় ফুটে উঠেছে এই কবিতাটার শেষ স্তবকে। তুমি জানো না গাঙ্গেয় যুবক, আমিও এখানে কি অসহায় বাংলায় বাঁচি। এই যে এখানে কি অসহায় বাংলায় বাঁচি, এটাই হচ্ছে গিয়ে 7 দশক ধরে আমাদের বিধিলিপি। দেশভাগের বলি অসমের বাঙালিদের এই বিধিলিপি। তবু তো এই বিধিলিপিকে মেনে নিয়ে আমাদের ভাষা সৈনিকেরা রচনা করে চলেছেন তাদের আত্মপরিচয়। এই অঞ্চলে যারা বাংলায় কথা বলে বা যারা বাংলায় সাহিত্য রচনা করে, তারা প্রত্যেককেই আমি ভাষা সৈনিক বলে মনে করি, কারণ তাদের এই প্রচেষ্টা কোনো অংশে কম নয়। আমি আমার এই আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু আমি একটুখানি একটু বলে নিচ্ছি যে আরও একটু সংযোজন আমার দরকার, কারণ এর আগের দিন যে আলোচনাটা করেছিলাম তারপরে আমি অমিতাভকে ধন্যবাদ জানাচ্ছি। অমিতাভর সূত্রে আমি আরেকটা কবিতা পেয়ে গেছি, সেটা হচ্ছে গিয়ে শিবাশিস চট্টোপাধ্যায়ের সীমান্ত দর্শনের আরেকটা কবিতা। আমি কবিতাটা একটুখানি পড়ছি। ছিন্নমূল, এটা রয়েছে তার পার্থিব করাত বইতে। ছিন্নমূল। তুরীয় ধ্যানের আসরে তোমায় ধূপের মতো পোড়াচ্ছিলেন শ্রী চিন্ময়। চোখে তোমার চাঁদরা, যশোরের মেঘ, মধুমতির জল, বেনাপোল সীমান্তে দুভাগ হয়ে যাওয়া বাবার লাশ। তুমি কার প্রান্ত ছুঁয়েছিলে ঊর্ধ্বশ্বাস, আজ হরির লুট জিয়া ভরালির চলে। তার খোবলানো যৌবন, নাভি ও কস্তুরী। এখানেও কিন্তু সেই সীমান্তের প্রসঙ্গ চলে এসেছে, চাঁদরা আর যশোরের সীমান্ত, বেনাপোল সীমান্তের প্রসঙ্গ। এই কবিতাটা আমার নজর থেকে বাইরে চলে গিয়েছিল। আমি শিবাশিসকে ধন্যবাদ জানাচ্ছি এবং অমিতাভকে ধন্যবাদ জানাচ্ছি সেই সূত্র ধরিয়ে দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাবো মেঘমালাকে, মেঘমালা দে মহন্ত। মেঘমালা আমাকে একটা কবিতা পাঠিয়েছে, পার্থপ্রতিম মৈত্রের অনিকেত। এই কবিতাটার মধ্যেও সেই দেশত্যাগের ব্যথা, উদ্বাস্তু জীবনের ব্যথা ব্যক্ত রয়েছে। আমি পড়ছি একটু, খুব সুন্দর কবিতা। অনিকেত। নিরাপত্তা পেলে তুমি বৃক্ষ হয়ে যাবে কমলিকা, তার চেয়ে আমাদের উন্মাদনাসিক্ত এই উড্ডীন জীবন ঢের ভালো। আজন্ম উদ্বাস্তু আমরা, দাফনের নির্ধারিত মাটি রয়ে গেছে কুশিয়ারা নদীর ওপারে। মমতার মূল কোন যুগে খেয়ে গেছে ইঁদুর রক্ষীরা, তারপর উৎপাটিত অনিকেত জীবন যাপন। নিরাপত্তা পেলে তুমি বৃক্ষ হয়ে যাবে কমলিকা, মাটিতে চাড়াবে মূল, সন্ততি শিকড় পুনর্বার কুড়ে খাবে ইঁদুর পুলিশ। তার চেয়ে এই ঢের ভালো, এই অশ্বারোহে টবক উল্লাস, অমোঘ মন্ত্রের মতো দ্রুতি উদ্দাম বাতাস। দাফনের মাটি নাই, সেই দুঃখে দগ্ধ হওয়া নিজস্ব চিতায়, দেশে দেশে গৃহ খুঁজে ফেরা। আহা, কুশিয়ারা নদীর ওপারে রয়ে গেল নিরুদ্বিগ্ন শান্তি ও বসত। কমলিকা, আমাদের দ্রুম নয় দ্রুতির জীবন। অসাধারণ কবিতা। আর আরেকটি কবিতা পড়ছি, কবিতা ঠিক বলা যাবে কিনা না পত্র কবিতা। এটা হচ্ছে মন্টুলাল আচার্যের লেখা। কবিতাটার নাম হচ্ছে জ্যোতির্ময়কে। একটা চিঠি লেখা হচ্ছে, চিঠির মধ্যে দিয়ে রয়েছে, কিন্তু এর মধ্যে সেই দেশভাগ, তারপর অসম আন্দোলন কিভাবে ফুটে উঠছে আমি পড়ছি। মনে নেই কতবার তুমি আমাদের দুর্বার প্রেমের একটা সুস্থির পরিণতি চেয়েছিলে, আমি রাজি হইনি। তারপর 2 মাসের ছুটিতে তুমি কলকাতা, তখন উত্তাল অসম। বঙ্গাল খেদার রাক্ষসী জোয়ার,
সেই কুক্ষণে নেলির নরমের যজ্ঞে মা হারা ভাই বোন সবাইকে হারালো সেলিমা। নির্বাক সেলিমাকে নিয়ে আমি পালালাম বরাকে আমাদের বাড়ি, কিন্তু অদৃষ্টের হাত থেকে বাঁচেনি মেয়েটা। দুদিনের জ্বরে কি ব্যথার অন্তর্দহনে আমি জ্বলছিলাম ভাবো। তোমার প্রথম চিঠি পেলাম তখন অভিমানে ভরা। আমাদের পরিবারের এক অব্যক্ত করুণ কাহিনী ছিল, যা তোমাকে কখনো বলা হয়নি। আসলে বলতে পারিনি। স্বাধীনতার পরপরই আমাদের দেশে বাড়ি ভিটে ছাড়তে বলা হয়েছিল। স্বাধীনতার পরপরই আমাদের দেশ বাড়ি ভিটে ছাড়তে বলা হয়েছিল। রুখে দাঁড়িয়েছিলেন কাকা, কেন ছাড়ুম কেন? এই দেশ কি আমগো না? আমরা কি স্বাধীনতার লাইগ্গা রক্ত দেই নাই? আর এগোতে পারেনি কথাটা। মুণ্ডচ্ছেদ হলো সবার সামনে। মা তক্ষুনি মূর্ছা গেলেন, আর ফিরলেন না। আমি তখন বছর 5, ভাই সবে মাত্র 1। বাবা আমাদের নিয়ে দেশ ছাড়লেন। দুঃসম্পর্কিত এক জ্যাঠামশাইয়ের বাড়িতে আশ্রিত হলাম বরাকে। নেলিকাণ্ডের কিছুদিনের মধ্যেই আবার ভাষা আন্দোলনের কালো ছায়ায় ছেয়ে গেল আকাশ, গ্রাস করল মহানগর। ভাই তখন সবেমাত্র কলেজে পা রেখেছে। তখনই ঘটল আরেকটা অঘটন। আমাকে নিতে ভাই এসেছিল গৌহাটি। চৌরাস্তার বাঁকে আমার চোখের সামনে নৃশংসভাবে খুন করল ভাইকে বঙ্গাল খেদার হিংস্র জানোয়ারেরা। আমি প্রাণপণে চিৎকার করেছিলাম, বাঁচাও 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 বলে। কেউ বাঁচায়নি, কেউ আসেনি। এক মুহূর্তের জন্য আমি এদেশ ওদেশ দুদেশের মধ্যে কোনো বিভেদ খুঁজে পাইনি। তবে একটা সত্য উপলব্ধি করেছিলাম, দুর্বৃত্তের কোনো জাত নেই, ধর্ম নেই, দেশ নেই। ওরা সর্বত্রই বেপরোয়া দানব। অসাধারণ একটা রচনা। কবিতা বললে কবিতা, পত্রকবিতা বললে পত্রকবিতা। মন্টুলাল আচার্য লিখছেন জ্যোতির্ময়কে কবিতা। আমি মাঝখান থেকে পড়লাম, পুরো রসটা হয়তো আমার শ্রোতারা পেলেন না, যতটুকু আমার প্রাসঙ্গিক মনে হলো। কিন্তু এর মধ্যে দিয়েও ফুটে উঠেছে সেই কেন ওদেশের বাঙালিরা এদেশে এসেছে, বাঙালি হিন্দুরা। এই দেশ কি আমাদের দেশ না? কেন ছাড়ুম? কথা শেষ হয়নি। কাকাকে হত্যা করা হয়েছিল। এদেশে এসে বঙ্গভাষীরা কি খুব সুখে? না, এখানেও আমরা দেখলাম সে নেলি গহপুরে সেলিমাকে, মা ভাই বোন কাকা সবাইকে হারাতে হলো, সেলিমাকেও বাঁচানো গেল না। এবং তারপরে যিনি চিঠি লিখছেন, এক মহিলা, তিনি বলছেন যে নেলিকাণ্ডের কিছুদিন পরেই আবার আন্দোলন, সেখানে তার ভাইকে হারাতে হলো গৌহাটিতে। দিদির চোখের সামনে ভাইকে মেরে ফেলা হলো। ভাষা আন্দোলনের বঙ্গাল খেদার হিংস্র জানোয়াররা তাকে মেরে ফেলল। আচ্ছা, যাই হোক, এই 3টে কবিতা পাঠ করলাম। এর সঙ্গে সঙ্গে আমাদের আলোচনাও আমি শেষ করছি, রাত অনেক হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কমেন্টগুলো ঠিক তেমন পড়িনি, কারণ বলার একটা আগ্রহ ছিল। আমি কমেন্টগুলো পড়ব, উত্তর দেব। সবাই যে শুনলেন ধৈর্য ধরে, সবাইকে ধন্যবাদ। সবাইকে অভিবাদন যে আমরা এভাবেই আমাদের এক নিজস্ব ভুবন তৈরি করে নিতে পারবো, নিজস্ব পরিচয়। সবাইকে ধন্যবাদ, শ্রদ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব আনন্দে থাকুন। শুভরাত্রি, নমস্কার।